আজ আমরা পড়ব ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের আন্ডারে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক। মানে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক বলতে আমরা বুঝাই যে পরাবৈদ্যুতিক পদার্থ। আমরা এটা কি বলি যে ডাইইলেকট্রিক বলতে বোঝায় আমাদের পরাবৈদ্যুতিক পদার্থ, এবং এই পরাবৈদ্যুতিক পদার্থগুলিকেই আমরা আবার বলা হয় যে অন্তরক পদার্থ। যে অ্যাকচুয়ালি এই ডাইইলেকট্রিক মানেই হচ্ছে অন্তরক পদার্থ, মানে ইনসুলেটর। যে ডাইইলেকট্রিক কি, কাদের বলি, মানে অ্যাকচুয়ালি কি ডাইইলেকট্রিক মানেই ইনসুলেটর, মানেই পরাবৈদ্যুতিক পদার্থ, মানেই আমাদের অন্তরক পদার্থ। তার মানে ডাইইলেকট্রিক কারা, যে যেই সব পদার্থ মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এবং যেই সব পদার্থ মুক্ত ইলেকট্রন না থাকার জন্য কোনো তড়িৎ পরিবহন করে না, তাকেই আমরা কি বলি ডাইইলেকট্রিক। মানে অন্তরক, মানে ইনসুলেটর, মানেই হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক পদার্থ। ঠিক আছে, এই ডাইইলেকট্রিক বা এই অন্তরক বা এই পরাবৈদ্যুতিক পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি যে নন পোলার, একটাকে বলি আমরা পোলার। যে নন পোলার, যে নন পোলার বলতে কি বোঝায়, যে অমেরুবর্তী। কি বোঝায়, যে অমেরুবর্তী পরাবৈদ্যুতিক পদার্থ, একে আমরা কি বলি যে নন পোলার। একে বলা হয় হচ্ছে নন পোলার। নন পোলার। আর আরেকটা কি বলি আমরা মেরুবর্তী, বলা হয় হচ্ছে মেরুবর্তী, যাকে বলা হয় যে পোলার, যাকে আমরা বলি হচ্ছে পোলার। তাই তো, যে নন পোলার মানে কোনো পোল নাই, তার সাথে অমেরুবর্তী, কোনো মেরু নাই। আর মেরুবর্তী মানে কি, সে পোলার মানে মেরু আছে। ঠিক আছে, তাহলে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ বা ইনসুলেটর বা অন্তরক পদার্থ আমরা কাদের বলি, যে যেই সব পদার্থ কোনো তড়িৎ পরিবহন করতে পারে না। কেন পারে না, কারণ কি তাদের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই, সেই জন্য তাকে আমরা কি বলি যে অন্তরক পদার্থ। এবং এই ডাইইলেকট্রিক কয় প্রকার, দুই প্রকার। একটাকে আমরা বলি অমেরুবর্তী, আর একটা বলি মেরুবর্তী। এবার অমেরুবর্তী কি, এই অমেরুবর্তী পদার্থ কি, এবার তোমাদেরকে আমি এর আগের মানে অ্যাকচুয়ালি এই তড়িৎ ক্ষেত্রের আন্ডারেই তোমাদের আগের প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরু কি এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি। আশা করি তোমাদের এই তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের তোমাদের কনসেপ্ট জানা আছে, তাই তো, তোমাদের জানা আছে কনসেপ্ট। যে অ্যাকচুয়ালি তড়িৎ দ্বিমেরু কাকে বলি আমরা, তড়িৎ দ্বিমেরু বলতে বোঝাই যে দুটি সমান এবং বিপরীত ধর্মী দুটি বিন্দু আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা তৈরি করে, যে সিস্টেম তৈরি করে, তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে বোঝায় ওই তড়িৎ দ্বিমেরু সংস্থার যে কোনো একটি আধান এবং তাদের আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই আমরা বলি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট। তাই তো, এবং তোমরা যদি এর আগের ক্লাসটি দেখে থাকো বা যদি যদি দেখো, তবে ওই ক্লাসটি দেখে নিও, এবং ওখানে আমি টোটাল এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা এই মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কি করে সৃষ্টি হয়েছে আমি সেটাও সম্পূর্ণভাবে ডিসকাস করেছি এই আগের ক্লাসে। এবং ঠিক ওই টপিক থেকেই আমি মানে ওটাকেই আমি শুধু এক্সটেনশন করছি। সেটা কি, যে আমি ওই ক্লাসে তোমাদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি HCl একটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো। তাহলে এই HCl কিভাবে গঠিত হয়, তাই তো। যে HCl মানে কি, এই H একটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু, Cl মানে একটা ক্লোরিনের পরমাণু, মিলে একটা হচ্ছে HCl তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে HCl, তাহলে এই HCl এর মধ্যে কে কাজ করে, সমযোজী এক বন্ধন, তাই তো।
এবং তোমরা জানো মানে এবং সেটা আমিও বলেছি যে এই যে এইচ এবং সিএল এদের মধ্যে মানে এরা যে গঠিত হয়েছে কি করে, একটা সমযোজী এক বন্ধনের সাহায্যে এরা গঠিত হয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে এই যে যেটা আছে বন্ধনটা, সেই বন্ধন এই এইচ এবং সিএল এর যদি মাঝখানে থাকতো, কি বললাম, যদি মিডিল পয়েন্টে থাকতো, তাহলে এই এইচ পরমাণুর তার যে চার্জ, তার যে আধান, ওই আধানের সেন্টার অফ মাস যেখানে থাকতো, এই সিএল এর কি সেন্টার অফ মাস সেখানে থাকতো। মানে 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 অ্যাকচুয়ালি যে এই এইচ এর কি মানে এইচ আর সিএল ওরা এক বন্ধন যদি গঠন করে আছে এবং বন্ধন যদি একটাই পয়েন্টে থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এর মধ্যে কোনো পার্সিয়ালি কোনো ইলেকট্রিক ডাইপোল সৃষ্টি হয়নি। কেন সৃষ্টি হয়নি? কারণ অ্যাকচুয়ালি কি এই হাইড্রোজেন ও এখন কোনো প্লাস চার্জ নাই, বা এই ক্লোরিন ও এখন কোনো মাইনাস চার্জ নাই। হোয়াই, কেন নাই? তাই না, যে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কোনো প্লাস চার্জ নাই এবং ক্লোরিনের কোনো প্লাস চার্জ নাই। এরা কিন্তু, আমি আবার বলছি, এরা কিন্তু সমযোজী বন্ধন গঠন করেছে। তার মানে কেউ ইলেকট্রন বর্জনও করেনি, কেউ ইলেকট্রন গ্রহণও করেনি। তার মানে এদের মধ্যে এখন কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধান নাই। নাই নাই মানে কি বোঝায়? যে কি নাই বলতে বুঝাইছে এই হাইড্রোজেন পরমাণুর প্লাস বা মাইনাসের সেন্টার অফ মাস এক পয়েন্টে আছে। যেমন ব্যাপারটা, শুনো তোমাকে একটা উদাহরণ দিই, যে যদি বলা হয় যে এটা একটা আছে পরমাণু, হ্যাঁ, এটা একটা আছে অ্যাটম, এটা একটা আছে অ্যাটম, ঠিক আছে, এটা একটা আছে অ্যাটম। তাহলে এই অ্যাটমের টোটাল পজিটিভ চার্জ জমা হয়ে আছে কোথায়? তাদের নিউক্লিয়াসের মধ্যে। কটা আছে? 1 2 3 4 5 6 7টা আছে, ঠিক আছে, 7 আছে। তার মানে ওদের ফার্স্ট কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন? 2টা, আর সেকেন্ড আছে 5টা, তাই তো? 7টা আছে পজিটিভ, তাহলে 7টা লিখতে হবে নেগেটিভ। তাহলে 1 2 3 4 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার তোমাদের মনে কখনো কোশ্চেন এসেছে যে তোমরা সবাই জানো যে কোনো একটা পরমাণু সে নিস্তড়িত, তাই তো? যে জন ডাল্টন, জে থমসন, তারপর আমাদের রাদারফোর্ড, নিলস বোর, সোমারফিল্ড, সবাই বলে, সবাই কি বলেছে যে আমাদের যে কোনো কি একটা পরমাণু হচ্ছে নিস্তড়িত। তাহলে নিস্তড়িত মানে কি? কারণ এই পরমাণুর মধ্যে মোট আধান শূন্য। তাহলে অ্যাকচুয়ালি মোট আধান শূন্য মানে কি? তাহলে ওই সমগ্র পজিটিভ চার্জ এবং এই টোটাল কি নেগেটিভ চার্জকে ক্যান্সেল করছে, ঠিক আছে। তার মানে তোমরা এবার লক্ষ্য করো ভালো করে, এই টোটাল প্লাস তো একটা পয়েন্ট আছে না, ওদের টোটাল মানে এই পরমাণুগুলি, মানে এই একটি পরমাণু টোটাল প্লাস এই একটা পয়েন্টে আছে। কিন্তু ওই পরমাণুগুলির সমস্ত ইলেকট্রন তো বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? বাইরে ওরা বিভিন্ন কক্ষপথে ওরা আবর্তন করছে। তার মানে এই মাইনাস গুলো এই প্লাসকে কি করে ক্যান্সেল করছে? তোমরা সবাই জানো যে পরমাণু নিস্তড়িত। কেন? একটা পরমাণুর মোট ধনাত্মক চার্জ এবং মোট ঋণাত্মক চার্জ একে অপরকে ক্যান্সেল করে দেয়, ফলে পরমাণু নিস্তড়িত, কোনো চার্জ নাই, চার্জ জিরো। কিন্তু তাহলে এক্ষেত্রে এই একটা পরমাণু কি টোটাল পজিটিভ চার্জ একটা পয়েন্টে জমা হয়ে আছে এবং নেগেটিভ চার্জগুলি কি মানে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। তাহলে এক্ষেত্রে এই বিভিন্ন কক্ষপথে আবর্তনশীল এই ইলেকট্রনগুলি কি করে এই পজিটিভ চার্জকে ক্যান্সেল করছে? এটা তোমাদের মনে কখনো কোশ্চিন এসেছে কি? আর যদি কোশ্চিন না আসে তবে এটাকে আমি তোমাকে এবার সলভ করে দিচ্ছি, যে অ্যাকচুয়ালি যে সমগ্র ইলেকট্রন তো বিভিন্ন কক্ষপথে ছড়িয়ে থাকা সত্ত্বেও এই টোটাল ইলেকট্রনগুলি কি করে এই মোট পজিটিভ চার্জকে ক্যান্সেল করছে, এবং যার জন্য পরমাণু হচ্ছে নিস্তড়িত মানে নিউট্রাল, তাই তো? ঠিক, তাহলে এটা আগে দেখো, তারপর
এখানে আসো, যে অ্যাকচুয়ালি তাহলে তার মানে কি এই টোটাল পজিটিভ চার্জের COM মানে সেন্টার অফ মাস, তাহলে এই টোটাল পজিটিভ চার্জের সেন্টার অফ মাস কোথায় আছে? টোটাল পজিটিভ চার্জের সেন্টার অফ মাস আছে কোথায়? এই মাঝখানে। এবং এই নিউক্লিয়াসকে যেই সব ইলেকট্রন ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এই প্রত্যেকটা ইলেকট্রনেরও কি আবার নেগেটিভ মাস, সরি এই যে প্রত্যেকটা কি এই নেগেটিভ ইলেকট্রনগুলির সেন্টার অফ মাস কোথায় আছে? ঠিক এই মাঝখানে আছে, তাই তো? অ্যাকচুয়ালি ওই পজিটিভ গুলির সেন্টার অফ মাস যে পয়েন্টে আছে, ওই যতগুলো ইলেকট্রন কি ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কক্ষপথে, ওই প্রত্যেকটা নেগেটিভ ইলেকট্রনের সেন্টার অফ মাস এই পয়েন্টে আছে। তার মানে ওই পজিটিভ আধানের বন্টন কেন্দ্র এবং সমস্ত নেগেটিভ আধানের বন্টন কেন্দ্র কি সেম পয়েন্টে থাকে। সেই জন্য এদের কি টোটাল চার্জ কি একে অপরকে ক্যান্সেল করে দেয়। কেন? কারণ টোটাল পজিটিভ চার্জের সেন্টার অফ মাস এবং টোটাল কি নেগেটিভ চার্জের সেন্টার অফ মাস সেম পয়েন্টে, মানে ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র থাকে সেম পয়েন্টে। প্লাস এবং মাইনাসের বন্টন কেন্দ্র সেম পয়েন্টে থাকার জন্য ওদের নিস্তড়িত থাকে, ফলে চার্জ ধরা হয় শূন্যকার যে কোনো অ্যাটমের ক্ষেত্রে। আশা করি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তার মানে প্লাস এবং মাইনাসের COM সেম পয়েন্টে থাকে। তাহলে এখানে তুমি দেখো, তাহলে এখানে তার মানে এই যে প্লাস না, এই যে হাইড্রোজেন, তাহলে এখন কি এই হাইড্রোজেন এবং মানে H এবং Cl দুজন মিলে কি করেছে? সমযোজী এক বন্ধন তৈরি করেছে। ঠিক আছে, তাহলে এও ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেনি এবং এও ইলেকট্রন বা গ্রহণ বর্জন কিছুই করেনি। তার মানে এই H এর পজিটিভ এবং নেগেটিভের COM মানে সেন্টার অফ মাস এবং এই ক্লোরিনের কি COM কি করেছে? মানে কি যে দুজনাই ক্যান্সেল করে গেছে, ফলে কি এর মধ্যে কোনো চার্জ নাই, এর মধ্যে কোনো চার্জ নাই, তাই তো? কেন? ইলেকট্রন গ্রহণ বা বর্জন কিছুই করেনি। তার মানে কি যা ইলেকট্রন বা যা প্রোটন, মানে প্রোটন তো চেঞ্জ হবে না, মানে কি যা ইলেকট্রন থাকার কথা তাই কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেনি। তার মানে কি এরা এখন নিশ্চিত হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই Cl এর ক্ষেত্রে এদের এই সমযোজী এক বন্ধন গঠন করলে কখনোই ওর যে মেকানিজম সেটা এরকম হয় না, যে অ্যাকচুয়ালি ওদের ওই যেটা বন্ধন জোড় কখনোই এই মাঝখানে থাকে না। যদি থাকতো তাহলে এই প্লাস H এবং Cl এদের কি টোটাল চার্জ শূন্য হতো। তাহলে টোটাল চার্জ শূন্য হওয়া মানে কি বোঝায়? যে ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র সেম পয়েন্টে আছে। ফলে তাহলে ওই পজিটিভ এবং নেগেটিভ কি সেম পয়েন্টে, মানে সেম পয়েন্টে থাকার জন্য দুটি চার্জ আছে বাট সেম পয়েন্টে থাকার জন্য কোনো ডিসটেন্স নাই, ফলে কোনো দ্বিমেরু ভ্রামক হবে না। এবং আমরা কি জানি যে অ্যাকচুয়ালি দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? Q × 12, তাই তো? তাহলে যদি থাকতো একদম মাঝখানে, তাহলে এই পজিটিভ আধানের বন্টন কেন্দ্র এবং নেগেটিভ আধানের বন্টন কেন্দ্র থাকতো সেম পয়েন্টে, ফলে কোনো ডিসটেন্স থাকতো না, ফলে পি তাহলে কত হতো? 0। মানে কি? মানে ডাইপোল মোমেন্ট 0। কিন্তু অ্যাকচুয়ালি এই HCl এর যে মেকানিজম সেটা এরকম হয় না। এবং তোমরা সবাই জানো যে তোমরা কেমিস্ট্রি তোমরা পড়েছো যে H অপেক্ষা Cl এর ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি। H অপেক্ষা Cl এর কি ওই ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার টেন্ডেন্সি বা প্রবণতা অনেক বেশি। সেই জন্য এই H এর থেকে কি এই যে বন্ধন জোড় সেটা H অপেক্ষা দূরে চলে যায় এবং Cl এর কাছাকাছি চলে আসে, এবং সেই জন্য এই H টা কি হয়? পার্সিয়ালি চার্জ হয়ে যায়। কোন চার্জ? প্লাস চার্জ। আর এ কি হয়? পার্সিয়ালি মাইনাস চার্জ হয়ে যায়। তাহলে সেই সময় এই তাহলে কি হলো? প্লাস আর মাইনাস। তাহলে সেক্ষেত্রে এই প্লাস ও মাইনাস কি হলো? ওরা এবার সেপারেট হলো। তাহলে এবার এদের মধ্যে কি হবে? একটা সাম ডিসটেন্স হবে। তার মানে সেক্ষেত্রে আমরা দ্বিমেরু ভ্রামক পাবো।
তার মানে অ্যাকচুয়ালি যে অমেরুবর্তী বলতে কি বোঝায়, যে অমেরুবর্তীর মধ্যে কারা পড়ে, O2 পড়বে, N2 পড়বে, তারপর মিথেন মানে CH4 পড়বে, তাই তো। যে অ্যাকচুয়ালি এই অমেরুবর্তী মানে এদের কি কোনো মেরু নাই, তার মানে অমেরুবর্তী পদার্থ কারা, মানে অ্যাকচুয়ালি অমেরুবর্তী পদার্থ কাদের বলবো, যে যেই সব পদার্থের টোটাল কি পজিটিভ চার্জ এবং টোটাল নেগেটিভ চার্জ সেম পয়েন্টে আছে। তার মানে ওই অমেরুবর্তী পদার্থ আমরা বলবো কাদের, যে যেই সব ডাইইলেকট্রিক পদার্থের বা যেই সব পরাবৈদ্যুতিক পদার্থের ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র সেম পয়েন্টে আছে। অর্থাৎ এই অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে ওদের পার্মানেন্ট কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না, তাই তো। পার্মানেন্ট কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না, কেন অ্যাকচুয়ালি কি অমেরুবর্তী, কেন অ্যাকচুয়ালি এদের কি কোনো মেরুই নাই, তাহলে মেরু না থাকার জন্য এদের যে বন্ধন জোর ওটা থাকবে কোথায়, ঠিক থাকবে মাঝখানে। তার মানে কি, তাহলে টোটাল পজিটিভ চার্জের বন্টন কেন্দ্র এবং নেগেটিভ চার্জের বন্টন কেন্দ্র কি হবে, সেম পয়েন্টে। তাহলে এদের আমরা কি বলি, যে অমেরুবর্তী পদার্থ। তাহলে এই অমেরুবর্তী পদার্থের স্থায়ী দ্বিমেরু ভ্রামক শূন্য হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে আসতে পারে, যে অমেরুবর্তী পদার্থ, অমেরু মানে কোনো মেরু নাই, টোটাল পজিটিভ এবং নেগেটিভ চার্জের কি ওদের বন্টন কেন্দ্র সেম পয়েন্টে আছে, ফলে কোনো ডিসটেন্স নাই, ফলে কোনো দ্বিমেরু ভ্রামক থাকবে না, কি ওদের কোনো স্থায়ী দ্বিমেরু ভ্রামক নাই। বাট যারা মেরুবর্তী কারা, মেরুবর্তী, যে অ্যাকচুয়ালি মেরুবর্তী বলতে বোঝাবো যে যেই সব পরাবৈদ্যুতিক পদার্থের ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র একটি কি ডিসটেন্সে অবস্থান করে, এবং এই অমেরুবর্তী পদার্থের আমরা স্থায়ী মানে একটা পার্টিকুলার কি এদেরকে আমরা স্থায়ী দ্বিমেরু ভ্রামক পাওয়া যাবে, তাই তো। যে তাহলে কি বলবো, যে এই অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে প্লাস ও মাইনাসের বন্টন কিন্তু সেম পয়েন্ট, ফলে এদের কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না স্থায়ী। বাট মেরুবর্তী কারা, যে যাদের ক্ষেত্রে ওই বন্ধন জোর কি হবে, আগে বা মানে কারো কি দ্বারা আকর্ষিত হবে, ফলে প্লাস এবং মাইনাস চার্জ সৃষ্টি হবে, তখন কি ওদের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। তাহলে মেরুবর্তী পদার্থ বলতে বোঝায় যে যেই সব পদার্থের ধনাত্মক আধানের বন্টন কেন্দ্র এবং ঋণাত্মক আধানের বন্টন কেন্দ্র কি একটা ডিসটেন্সে অবস্থান করে, তাহলে আমরা কি বলি, যে মেরুবর্তী পদার্থ। যেমন H2O জল, তারপর অ্যামোনিয়া NH3, আমরা দেখবে তোমরা কি যে H2O এবং NH3 এদের আমরা দ্বিমেরু ভ্রামক পাই, তাই তো। যে এদের হচ্ছে স্থায়ী, তোমরা এটা কেমিস্ট্রিতেও আছে, যে স্থায়ী দ্বিমেরু ভ্রামক বর্তমান। ক্লিয়ার? তাহলে তোমরা জানতে পারলে যে অ্যাকচুয়ালি ডাইইলেকট্রিক কি কয় প্রকার, দুই প্রকার, একটা মানে নন পোলার, একটা পোলার, মানে কি অমেরুবর্তী আর মেরুবর্তী। তাহলে অমেরুবর্তী কারা আর মেরুবর্তী কারা, এবং তাদের উদাহরণ অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমাদের যেটা এই টপিকের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এই অমেরুবর্তী পদার্থকে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কি ঘটনা ঘটবে, বা অ্যাকচুয়ালি এই মেরুবর্তী পদার্থকেও যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কি ঘটনা ঘটবে। মানে অ্যাকচুয়ালি এই পরাবৈদ্যুতিক পদার্থকে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা যায়, সেটা মেরুবর্তী হোক বা অমেরুবর্তী হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কি ঘটনা দেখতে পাবো, তাই তো। তার মানে এটা তোমরা অবশ্যই নোট করে নিও। তাহলে এবার দেখো,
যে তুমি ধরো যে এটাকে আমাদের অমেরুবর্তী, তাহলে অমেরুবর্তী মানে কি বোঝায়? তাহলে অমেরুবর্তী বলতে বোঝায় যে এইসব পদার্থের ক্ষেত্রে প্লাস এবং মাইনাসের বন্টন কেন্দ্র আছে সেম পয়েন্টে। তাহলে কি বললাম? যে বন্টন কেন্দ্র আছে সেম পয়েন্টে। এবং এই যারা আমি কি যদি বলি মেরুবর্তী, তাহলে এদের ক্ষেত্রে কি যে বন্টন কেন্দ্র একটা সাম ডিস্টেন্সে আছে, একটা সাম ডিস্টেন্সে আছে। তার মানে এদের ক্ষেত্রে কি বলবো যে অ্যাকচুয়ালি যে এক্ষেত্রে কি কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি, এবং এক্ষেত্রেও কি আমি মেরুবর্তী আঁকছি, এক্ষেত্রেও আমি মেরুবর্তী আঁকছি, বাট এক্ষেত্রেও কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি, কোনো অ্যাপ্লাই করা হয়নি। তার মানে এটা অমেরুবর্তী। কেন? প্লাস এবং মাইনাসের কি বন্টন কেন্দ্র সেম পয়েন্ট, আর এটা মেরুবর্তী, প্লাস এবং মাইনাসের বন্টন কেন্দ্রের মধ্যে একটা সাম ডিস্টেন্স আছে। এবং এর ক্ষেত্রে কি কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই হয়নি, এর ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই হয়নি। তাহলে এবার এই অমেরুবর্তী পদার্থের মধ্যে যদি একটা এক্সটার্নাল ফিল্ড যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এটাকে একটা, এটা হচ্ছে আমাদের একটা অমেরুবর্তী, মানে অ্যাকচুয়ালি এটাই আছে এবং এর মধ্যে কি করলাম, এর মধ্যে আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, যাকে নাম কি দিলাম ও মানে ইও মানে এটা কি একটা যেটা আমরা সাপ্লাই করলাম, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটা আমি সাপ্লাই করলাম। তাহলে এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যেটা আমি সাপ্লাই করছি তার অভিমুখ কোন দিকে আছে? এই বরাবর। তার মানে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ এদিকে হবে এবং এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ এদিকে হবে, তাই না? তার মানে এবার এই অমেরুবর্তী পদার্থের আন্ডারে কি করলাম, এই এক্সটার্নাল ফিল্ডকে অ্যাপ্লাই করলাম। যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এদিকে প্লাস এদিকে মাইনাস, কার এটাতে এক্সটার্নাল ফিল্ডে। এবার যখনই অ্যাপ্লাই করব তখন আমরা দেখতে পাবো এরকম ঘটনা, যে কি বলতে পাবো, যে অ্যাকচুয়ালি এদের বন্টন কিন্তু কি ছিল? সেম পয়েন্ট ছিল, যে প্লাস এবং মাইনাস সেম পয়েন্ট ছিল যখন ফিল্ড অ্যাপ্লাই করিনি। বা যখনই অ্যাপ্লাই করব তখন আমরা দেখতে পাবো যে এই প্লাস মাইনাসের বন্টন কেন্দ্রগুলি একটা সাম ডিস্টেন্সে হয়ে গেছে, যাকে আমরা কি বলি, যে পোলারাইজেশন হয়েছে, মানে কি সমবর্তন হয়েছে। মানে কি যে অ্যাকচুয়ালি এই প্লাসের দিকে কি হবে, এই যে আমি যা শুধু একটা দেখাচ্ছি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস সেম পয়েন্টে আছে। তাহলে এই দিকে কি এক্সটার্নাল প্লাসের জন্য এই মাইনাস কি করবে, এই মাইনাস প্লাসের দিকে আসবে এবং এই প্লাস যাবে মাইনাসের দিকে। তার মানে এই অমেরুবর্তী পদার্থকে যদি এক্সটার্নাল ফিল্ডে রাখা হয় তবে এই প্লাস মাইনাস বন্টন কেন্দ্র সাম ডিস্টেন্স হয়ে যাবে। তার মানে এই মাইনাস গুলো কি হবে, এই মাইনাস গুলো আসবে পজিটিভের দিকে, তাই তো? এই মাইনাস গুলো আসবে পজিটিভের দিকে, এই মাইনাস গুলো আসবে পজিটিভের দিকে, এবং সমষ্টিটা পজিটিভ কি যাবে, নেগেটিভের দিকে যাবে। এবং তোমাদের আমি অবশ্যই পড়িয়েছি যে কি পড়িয়েছি, যে অ্যাকচুয়ালি এই অমেরুবর্তী মানে যে অন্তরক পদার্থের মধ্যে কিভাবে আবেশ সৃষ্টি হয়। তোমরা কিন্তু অবশ্যই পড়েছো যে অন্তরক পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন না থাকার জন্য এই পরমাণুগুলি মানে ইলেকট্রন কখনো বাইরে যেতে পারবে না, শুধু কি করবে, ওদের শুধুমাত্র ঘরকে চেঞ্জ করবে। মানে কি ঘর চেঞ্জ, মানে ওরা থাকবে গোল বাট হয়ে যাবে কি এরকম ডিম্বাকার টাইপের। এটা তোমাদের আমি ওই স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারে যখন আমি পড়াই আবেশ,
এবং যখন আবেশ পড়ায়, যে তড়িৎ আবেশ পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে যে অন্তরক পদার্থে আবেশ কি করে ঘটে, এবং অন্তরক পদার্থে যেহেতু মুক্ত ইলেকট্রন না থাকার জন্য কোনো ইলেকট্রন কি বাইরে বেরোতে পারবে না। কেন? অন্তরক মানে বাউন্ড চার্জ, শুধু শুধু কি করবে, ওদের যে ঘরকে শুধু বিকৃতি করে দেবে, তাই তো। তার মানে তাহলে কি হবে, এই প্লাসের কাছে সব আসবে মাইনাস, আর যারা আছে মাইনাসের দিকে যাবে সব যাবে প্লাস। তার মানে এই প্লাস এবং মাইনাস কি করবে, এই যে দেখো তো, যে এই প্লাস মাইনাস কি আছে, কাছাকাছি আছে, তাহলে এ করলো ক্যান্সেল, এ করলো ক্যান্সেল, এ করলো ক্যান্সেল, আবার এ কি করবে, ক্যান্সেল। তাহলে অ্যাকচুয়ালি কি, যদি এখানে আমি একটা দাগ দিলাম, এরকম দাগ দিলাম, হ্যাঁ, তার মানে কি এই যে এই দুটি এই ডট দাগের মাঝখানে যত থাকবে আধান, ওরা কি করবে, ওরা পরস্পরকে ক্যান্সেল করে দিবে। তাহলে আলটিমেটলি থাকছে কারা, এই অমিলবর্তী পদার্থের মধ্যে যদি এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ওই অমিলবর্তী পদার্থের মধ্যে এদিকে প্লাস এবং এদিকে মাইনাস জেনারেট হবে। তার মানে তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এবার তাহলে ওই অমিলবর্তী পদার্থের মধ্যেও কি আবার একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যাকে আমরা কি বলি ই সাফিক্সে পি, মানে পোলারাইজেশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমরা এক্সটার্নাল ফিল্ড, তাহলে আমরা এক্সটার্নাল ফিল্ড কোন দিকে আছে, এই বরাবর, এবং এই এক্সটার্নাল ফিল্ডের জন্য এই অমিলবর্তী পদার্থের মধ্যে কি হবে, একটা ওটাকে সাম ডিস্টেন্সে যাবে এবং ওদের মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে, ওই এক্সটার্নাল ফিল্ডের অপোজিট দিকে। তার মানে এই অমিলবর্তী পদার্থের মধ্যে একটি রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং সেই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি বলবো, যে E0 মাইনাস ইপি। কেন? কারণ অ্যাকচুয়ালি এটা কি, এটা আমাদের এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এবং এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যেই বরাবর কাজ করবে, এবং ওর মধ্যে কি যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড তার অপোজিট দিকে কাজ করবে। তার মানে লব্ধিটা মাইনাস করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই 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 যে এই অমিলবর্তী পদার্থের মধ্যে, মানে অ্যাকচুয়ালি এরা তো অন্তরক না, তাহলে এই অন্তরক পদার্থের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন না থাকার জন্য এই অমিলবর্তী পদার্থের মধ্যে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, সেই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ওই এক্সটার্নাল ফিল্ডকে টোটালটাই ক্যান্সেল করতে পারবে না। ফলে এই অমিলবর্তী পদার্থের আন্ডারে একটা লব্ধি ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে, এবং সেই লব্ধি ইলেকট্রিক ফিল্ডের মান কত, E0 মাইনাস পি। এবং পি বলতে কি বোঝায়, যে পোলারাইজেশন মানে কি, তাই না? তোমাদের কিন্তু আমি এই যে ওয়ার্ডটা বলেছিলাম ওই আবেশের ক্ষেত্রে, যে কি হয়, যে ওরা অবস্থান চেঞ্জ করে, একে আমরা কি বলি, যে পোলারাইজেশন। তার মানে এর মধ্যে যে পোলারাইজেশন হওয়ার জন্য এর মধ্যে একটা ইন্টারনাল ফিল্ড জেনারেট করবে, যে একে অপোজিট দিকে, তাহলে লব্ধি কত হবে, E0 মাইনাস ইপি। তার মানে এই অমিলবর্তী অন্তরক পদার্থের স্থায়ী কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি এই অমিলবর্তী পদার্থকে যদি আমরা রাখি কোথায়, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তখন ওই অমিলবর্তী পদার্থ মেরুবর্তী পদার্থতে রূপান্তরিত হয়ে একটা দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি করে, তাই তো। তাহলে আমরা কি বলতে পারবো, যে অমিলবর্তী পদার্থের স্থায়ী কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি ওই অমিলবর্তী পদার্থকে যদি আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে একটা দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে, এবং এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, এবং তার লব্ধি কত হবে, E0 মাইনাস ইপি। এটা কি হলো, এটা হলো অমিলবর্তী পদার্থ যদি রাখি কোথায়, এক্সটার্নাল ফিল্ডের মধ্যে। এবার এই মেরুবর্তী পদার্থকে যদি রাখি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে, তাহলে কি ঘটনা ঘটবে, যে অ্যাকচুয়ালি কি, যে যারা মেরুবর্তী, তাহলে মেরুবর্তী মানে কি, যে অ্যাকচুয়ালি তারা তো অবশ্যই কি প্লাস মাইনাসের বন্টন কেন্দ্র সাম ডিস্টেন্সে আছেই। তার মানে এই অমেরুবর্তী পদার্থকে, মানে কি
এই অমেরুবর্তী পদার্থকে এই মেরুবর্তী পদার্থকে যদি রাখি কোথায়, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে শুধুমাত্র ওরা কি ছিল, ওরা আগে এলোমেলো ভাবে অবস্থান করেছিল। এবার যখনই এদের মধ্যে কি করলাম, একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম, তার মানে কি যে এই সাইডে প্লাস আর এদিকে মাইনাস, তখন এই মেরুবর্তী পদার্থগুলি তারা সুসজ্জিতভাবে ওরা একটা কি সজ্জা গঠন করে। একেই আমরা কি বলা হয়, যে মেরুবর্তিতা। কি বলে, যে মেরুবর্তিতা, মেরুবর্তিতা। যে কি বলে, যে অন্তর পদার্থকে কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে তাদের যে সুসজ্জিত যে সজ্জা গঠন করে তাকে আমরা কি বলি, যে মেরুবর্তিতা, বা একে বলা হয়েছে পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তীকরণ। তাই তো, তাহলে কি হবে, তাহলে এই আগে ছিল এলোমেলো, এবার যখনই কি দেবো এক্সটার্নাল ফিল্ড, তখন এই প্লাসের দিকে কারা আসবে, তাহলে কি হবে, ওরা একটা সজ্জা গঠন করবে। তাহলে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে ওরা একটা কি করবে, ওরা আগে ছিল এলোমেলো, তারপর কি যে ফিল্ড অ্যাপ্লাই করলাম তখনই ওরা একটা সুসজ্জিত সজ্জা গঠন করবে। এবং এক্ষেত্রেও কি করবে, এবং এক্ষেত্রেও এই এটা টানলাম এবং এক্ষেত্রেও এর মধ্যে কি হবে, প্লাস মাইনাস সব করবে ক্যান্সেল, এবং এর মাঝখানে শুধু কি থাকবে, এদিকে প্লাস এদিকে মাইনাস। তার মানে এর ক্ষেত্রেও কি হবে, একটা এক্সটার্নাল ইলেকট্রিক মানে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। ক্লিয়ার? তার মানে আমরা জানলাম যে মেরু ডাই ইলেকট্রিক কি, কয় প্রকার কি, এবং আমরা তাদের কাকে বলি, তাদের এক্সাম্পল কি, বা অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে কি করে। এবং এই অমেরুবর্তী পদার্থকে এক্সটার্নাল ফিল্ড রাখলে কি হবে, ওরা তো সজ্জা গঠন করবে, প্লাস একটি দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। বাট মেরুবর্তী পদার্থকে যদি রাখি একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে, তাহলে অলরেডি কি ওরা তো দ্বিমেরু সৃষ্টি করে আছে, বাট ওরা তো সজ্জা গঠন করবে। এবং দুই ক্ষেত্রেই ওদের অভ্যন্তরে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ওই এক্সটার্নাল ফিল্ডকে কখনোই প্রতিহত করতে পারবে না। ফলে এর মধ্যে একটা লব্ধি ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে, এবং এই লব্ধি ইলেকট্রিক ফিল্ড কত, E0 মাইনাস EP। ক্লিয়ার? তার মানে এটা কি হলো, যে ডাই ইলেকট্রিক কি, কয় প্রকার, উদাহরণ, কেন সৃষ্টি হচ্ছে, এবং এই ডাই ইলেকট্রিক পদার্থকে এক্সটার্নাল ফিল্ডে রাখলে কি কি ঘটনা আমরা লক্ষ্য করতে পারি, সেটাই আমরা আজকে জানলাম। এবার তোমাদের নেক্সট আরেকটা টপিক আছে, যে এবার ওই এক্সটার্নাল ফিল্ডের মধ্যে এই অন্তরক পদার্থ না রেখে যদি আমরা রাখি একটি পরিবাহী মানে কন্ডাক্টর, তাহলে কি ঘটবে। তাহলে এগুলো যেটা আমি দেখালাম এই পর্যন্ত, এটা হচ্ছে কার ক্ষেত্রে, শুধু অনলি ডাই ইলেকট্রিকের ক্ষেত্রে, সেটা পোলার হোক বা নন পোলার হোক। এবার ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই যদি কাকে রাখা হয় একটা কন্ডাক্টর মানে পরিবাহীকে, তার কি ঘটবে। তোমাদের এটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে একটি পরিবাহীকে রাখলে তার আচরণ কি রূপ হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। দেখো, হ্যাঁ, যে ধরলাম যে এটা একটা কি আছে পরিবাহী, এবং এই পরিবাহীকে কি করলাম, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। তার মানে এটা মানে কি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এই বরাবর কাজ করছে। তাহলে এদিকে কি আছে প্লাস, এদিকে আছে মাইনাস, এবং এটা কি আছে আমাদের পরিবাহী, তাই তো, এটা আছে আমাদের পরিবাহী মানে কন্ডাক্টর। তাহলে এই পরিবাহীর মধ্যে কারা আছে, মুক্ত ইলেকট্রন বর্তমান, তাই তো, এর মধ্যে কারা আছে, মুক্ত
মুক্ত ইলেকট্রন বর্তমান। তাহলে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এই পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি ওরা যাবে কোথায়? ওরা যাবে হচ্ছে এই প্লাসের দিকে, তাই তো। এবং আবেশের জন্য এদিকে কি সৃষ্টি হবে? প্লাস, তাই তো। তার মানে একে এই পরিবাহীকে যদি রাখাই কোথায়? এই এক্সটার্নাল ফিল্ডের মধ্যে, তাহলে মুক্ত ইলেকট্রন যাবে কোথায়? এইদিকে, এদিকে মাইনাস এদিকে প্লাস হবে। তার মানে তোমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছ এই পরিবাহীর মধ্যে এদিকে প্লাস এদিকে মাইনাস, এদিকে প্লাস এদিকে মাইনাস। তার মানে কি এই পরিবাহীর মধ্যেও কি একটা ইন্টারনাল একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড এক্ষেত্রেও তার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকেই কাজ করছে, তাই তো। তাহলে এই পরিবাহীকে যদি এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা যায়, তবে এই পরিবাহীর কি মুক্ত ইলেকট্রনগুলো আসবে কোথায়? প্লাসের দিকে, এবং এদিকে কি সৃষ্টি হবে? প্লাস। তার মানে কেন? তড়িৎ আবেশের জন্য। তার মানে এবং এই পরিবাহীর মধ্যে কি হবে? একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, এবং যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা কি? সেটা এক্সটার্নাল ফিল্ডের অপোজিট দিকে। এবং এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকার জন্য এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড যে পরিমাণে সৃষ্টি হয় সেটাই কি হচ্ছে? ওই এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে সমান। কি হয়? সমান। তার মানে তাহলে আমাকে বলো, তাহলে এক্ষেত্রে মানে এই পরিবাহীর মধ্যে তাহলে এই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে কি করেছে? তাহলে অ্যাপ্লাই ফিল্ডের সঙ্গে যেটা সৃষ্টি হয়েছে ইন্টারনাল ফিল্ড, দুটো কি পরস্পর অপোজিট মুখী। তাহলে এদের তাহলে লব্ধি কত হবে? অবশ্যই হবে মাইনাস, তাই তো। ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল। কিন্তু অ্যাকচুয়ালি যে এই পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার জন্য এর মধ্যে যে ইন্টারনাল ফিল্ড সৃষ্টি হবে সেটা এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে সমান। তাহলে ই ইন্টারনাল ইকুয়ালস টু ই এক্সটার্নাল। তার মানে এই পরিবাহীর অভ্যন্তরে বা এই পরিবাহীর মধ্যে তাহলে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0। তোমাকে এটাই পরীক্ষাতে আসবে যে ব্যাখ্যা করো কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন পরিবাহীকে অবস্থিত করলে তার উপর মোট তড়িৎ ক্ষেত্র কত হয়? 0। তোমাকে ব্যাখ্যা করতে আসবে। যে তোমাদের প্রশ্ন আসে যে তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ, তোমাদের কি আসবে? আসবে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর আচরণ ব্যাখ্যা করো। তাহলে তোমাকে এটা লিখতে হবে, এবং অবশ্যই তোমাকে এই ছবি দিতেই হবে। যদি তোমাকে বলে যে তড়িৎ ক্ষেত্রে পরিবাহী আচরণ উল্লেখ করো, কিংবা যদি তোমাকে বলে যে ব্যাখ্যা করো যে পরিবাহী মধ্যস্থিত যে কোনো বিন্দুতে লব্ধি ইলেকট্রিক ফিল্ড 0, সেম কোশ্চেন, তাহলে তোমাকে অবশ্যই এই ছবি মাস্ট দিতে হবে, এবং সঙ্গে তোমাকে ভাষা দিতে হবে। ভাষা কিচ্ছু নাই। তাহলে কি কোনো পরিবাহীকে যদি এক্সটার্নাল ফিল্ড রাখা হয় তবে ওই মুক্ত ইলেকট্রনগুলি নেগেটিভের দিকে পজিটিভ প্রান্তে যাবে, ফলে কি নেগেটিভ প্রান্তে প্লাস সৃষ্টি হবে, এবং এই পরিবাহীর মধ্যে একটি ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যেই ফিল্ড এক্সটার্নাল ফিল্ডের বিপরীতমুখী। এবং এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকার জন্য এই পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড এবং অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড দুটি সমান। তাহলে এই পরিবাহীর অভ্যন্তরে মোট ইলেকট্রিক ফিল্ড 0। ক্লিয়ার? তার মানে তোমরা আজকের এই ক্লাসে কি জানতে পারলে? যে ডাই ইলেকট্রিক কি? অন্তরক মানেই অন্তরক, তাই তো, মানেই পরা বৈদ্যুতিক পদার্থ, মানেই ইনসুলেটর। তাহলে তোমরা এগুলো জানলে যে কাকে বলি, কয় প্রকার, নন পোলার, পোলার, উদাহরণ বা এরকম কেন সৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ওই অমেরুবর্তী এবং মেরুবর্তী পদার্থকে কোনো এক্সটার্নাল ফিল্ডে রাখলে আমরা কি ঘটনা দেখতে পাই, এবং ওই পরিবাহীকে রাখলে ওই এক্সটার্নাল ফিল্ডের মধ্যে যদি রাখি পরিবাহী, তাহলে কি ঘটনা দেখতে পাই, এটা তোমরা জানতে পারলে।
তাহলে আজকে এই পর্যন্তই, এবং এর পরের দিন দেখা হবে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, যাকে আমরা বলি যে ক্ষেত্র ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এর পরের দিন আমরা দেখা হচ্ছে যে ক্ষেত্র ভেক্টরের আলোচনায়। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।